দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই বিএসবি ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ। দর্শক, আজ আমরা কথা বলবো সমাবেশ নিয়ে। দুটি প্রধান দলের সমাবেশ, এই সমাবেশটি পাল্টাপাল্টি সমাবেশ কিনা সেটি আমাদের আজকের অতিথিরা যারা দুজন রয়েছেন, আপনারা প্রত্যেকেই তাদেরকে চেনেন, তারাই হয়তো এটি বলবেন। আমি পরিচয় করে দিই আমাদের অতিথির সাথে। আমার সাথে আমার ভাই রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ নিয়ে কথা বলবার জন্য সভাপতি মণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগেরও সাবেক মন্ত্রী জনাব শাহজাহান খান এমপি রয়েছেন আমাদের সাথে, এবং একই সাথে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি জনাব শামসুজ্জামান দুদু রয়েছেন আমাদের সাথে। আমরা টাইটেলটি আগেই বলেছিলাম, আজকে আসলে আমরা আলোচনা করব দুটি দলের সমাবেশ, একই দিনের সমাবেশ, এবং বিকালবেলায় দুটি সমাবেশ হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি, দেশের দুটি প্রধান দলের সমাবেশ নিয়ে। আমি সাধারণত আপনাকে দিয়ে একটু শুরুটা করতে চাই, এই কারণে আমরা অন্য আলোচনায় যাব। তার আগে একটু জানতে চাই, সেটি আসলে বেশ গত নির্বাচনের পূর্ব থেকে আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপির সমাবেশ কিন্তু একই দিনে হয়ে যাচ্ছে। তো এটি কি আসলে আগে থেকেই সেট করা থাকে আওয়ামী লীগ বিএনপি নিজেদের মধ্যে, না কাকতালীয়ভাবে হয়, নাকি এক দল দিলে আরেক দল হয়? মানে এটি কেন হচ্ছে যে একই সময়ে খুব কাছাকাছি একটা জায়গার মধ্যে সমাবেশ হচ্ছে? আমরা যে গণতন্ত্রে বিশ্বাস করি, তার প্রমাণ হলো যে দুটি দল পাশাপাশি মিটিং করলে কোনো ঝামেলা হয় না, কেউ কারোর উপর আক্রমণ করে না। দুটি দল একই দিনে মিটিং করতে পারে, এতে কোনো বিধিনিষেধ নাই, বাধাও নাই। আর এটা শুরু হয়েছে, এটা আগে ছিল না। এটা শুরু হয়েছে যখন বিএনপি বিভিন্ন সমাবেশ থেকে বিভিন্ন ধরনের, যেমন মনে করেন আপনি হেফাজত 2013 সালে 5 মে তারিখে যে সমাবেশটা করলো, সেখান থেকে কী ঘটনা ঘটেছিল? আগুন, কোরআন শরীফ পোড়ানো, হাদিস শরীফ পোড়ানো, জায়নামাজ পোড়ানো, নানা ধরনের ঘটনা। সেই মঞ্চে বিএনপির নেতারাও কিন্তু উঠেছিলেন, এবং এখানে আপনার নিশ্চয়ই মনে আছে বেগম খালেদা জিয়া, ওনাদের চেয়ারপারসন, বিএনপি চেয়ারপারসন, তিনি বলেছিলেন ঢাকাবাসী আপনারা হেফাজতের পাশে এসে দাঁড়ান, কিন্তু কেউ দাঁড়ায় নেই। এবং উনি পরের দিন বক্তৃতা স্টেটমেন্ট করলেন যে 2000 হেফাজত কর্মী হত্যা করা হয়েছে। এটা অদ্ভুত একটা অবাক কাণ্ড। শুনবো, মানে এটি তাহলে কাকতালীয় নয়, এটি হচ্ছে, এটা কাকতালীয় নয়, সৌন্দর্য। তাহলে আমি মনে করি যে এটা কাকতালীয় বিষয় নয়। বিষয়টা হলো যে আমরা, এটা একটা ব্যালেন্স। রাশিয়া আমেরিকা যুদ্ধ হয় না, তারা যুদ্ধ করায়, যুদ্ধ ঘোষণা দেয় কিন্তু হয় না। সে যুদ্ধ করায়, যেমন ইসরায়েল ফিলিস্তিন, ইউক্রেন, এখানে। তো সেইটা হলো মানে কোনো বিগ পাওয়ার কারোর সঙ্গে যুদ্ধে জড়িত হয় না সাধারণত। তো এইখানে একটা বিএনপির সঙ্গে আওয়ামী লীগ যুদ্ধ করবে কেন? বিএনপি যদি কর্মী সভা বা তাদের কোনো সমাবেশ করে, আমরা তো বলেছি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শান্তিপূর্ণ কোনো সমাবেশ করলে আওয়ামী লীগ বা সরকার কোনো ধরনের সমস্যার সৃষ্টি করবে না। না, সমস্যা তো হলে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আওয়ামী লীগ কি সমস্যার সৃষ্টি করবে? না, যদি কোনো রকম কোনো ব্যত্যয় ঘটে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, সরকারের প্রশাসন রয়েছে, তারা দেখবে। কিন্তু আওয়ামী লীগ কি কেন দেখতে হচ্ছে সেটা? আওয়ামী লীগ সেটা দেখবে না। আচ্ছা, আওয়ামী লীগ নিজেদের কর্মীদেরকে সংযত রাখা, তাদেরকে ঐক্যবদ্ধ রাখা, এবং তাদেরকে মানে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য মানসিকভাবে তাদের তৈরি রাখা। সে কারণে পাশাপাশি সমাবেশের ব্যাপার না তো, তারা প্রেস হলো দুইটা জায়গায় হোক একের পাশাপাশি হয়ে গেছে। সে কারণে অন্য জায়গা আওয়ামী লীগ অফিসের সামনে করে, বিএনপির অফিসের সামনে করে। এখন দুইটা যদি কাছাকাছি হয়ে যায়, এইটাকে বলতে পারেন কাকতালীয়, কারণ দুইটা অফিস পাশাপাশি হয়ে গেছে প্রায়। আপনি বলছেন যে হেফাজতের মঞ্চে বিএনপির অনেক নেতারাই উঠেছিল এবং সেখানে বলেছেন, তো এখানে কি আওয়ামী লীগের মঞ্চে বিএনপি, বিএনপির মঞ্চে আওয়ামী লীগ, সেটা ওঠার কোনো সুযোগ আছে কিনা? না, সেইটা তো সুযোগ কোনো আমি খুঁজে দেখছি না যে এটা কোনো সুযোগ আছে, এরকম কোনো সুযোগ, এমন কোনো সুযোগ আমি দেখছি না। আচ্ছা, কারণ আসলে প্রত্যেকটি দেশেই রাজনীতির দুটি ধারা থাকে, এবং দুটি দলের মধ্যেই সাধারণত নির্বাচনটা হয়। একজন ক্ষমতায় যায়, একজন বিরোধী দলে আসে। তো সেখানে তো স্বাভাবিকভাবেই কিন্তু এখানে বিএনপি এই যে বিরোধী ধারাকে ওনারা নেতৃত্ব করতেছে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে সমস্ত রাজনৈতিক দল, তাদের ধারাকে আমরা প্রতিনিধিত্ব করছি। বিএনপি কি মুক্তিযুদ্ধের বিপক্ষে? তাদের মধ্যে নিশ্চয়ই রাজাকার আলবদরও আছে, কিন্তু বিএনপি না, বিএনপির জোটের মধ্যে এবং বিএনপির মধ্যেও, যেমন আব্দুর রহমান সাহেব কি ছিলেন, উনি স্বাধীনতার পক্ষে, তারা তো রাষ্ট্রপতি করছিলেন।
সুতরাং এই ধরনের অনেকেই আছে, আবার মুক্তিযুদ্ধ আছে। সুতরাং ওনারা একটা মিশ্র দল, কিন্তু ওনারা যেমন জামাত বা স্বাধীনতা বিরোধী যারা, নিজাম ইসলাম, মুসলিম লীগ যারা পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল, পাকিস্তানের পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, সেই সমস্ত কিন্তু ওনাদের জোটে স্বাভাবিকভাবে। ওই জন্যই বললাম যে ওনারা যে জাতীয় ঐক্যের কথা বলেন, যে জাতীয় ঐক্যের ডাক দিলেন, সরকার তাদেরকে এই ব্যাপারে কোনো সাড়া দিল না। জাতীয় ঐক্য হবে কার সঙ্গে? আপনার সঙ্গে আমার ঐক্য তখনই হবে যখন আপনার এবং আমার নীতিগতভাবে একটা জায়গায় আমরা দাঁড়াতে পারবো, একটা নীতিগতভাবে আমরা ঐক্যমত হব। আপনি গ্রামের বিয়ে শাদী আপনি দেখবেন সেখানেও কিন্তু ওই আপনার কার সঙ্গে কোন মানে পরিবারের সন্তানের বিয়ে হবে, এইটা কিন্তু তাদের ওই সমঝোতা বা একটা কি বলে এটাকে, মানে একই মনের একই পথের যদি না হয় তাহলে সাধারণত হয় না। জি, আমরা ফিরবো। তবে ছেলে মেয়ে যদি প্রেম করে চলে যায় বাবা মাকে না জানিয়ে, সেটি কিন্তু এখন অধিক প্রেমিকেও আওয়ামী লীগ, অধিক প্রেমিকেও বিএনপি হয়ে যায় কিনা সেটি কিন্তু জানি না। সেটা ঘটেছে ইতিপূর্বে, দেখেছি আমরা। আপনি শুনছিলেন এবং বললেন যে কোনো ঝামেলা তো হচ্ছে না এবং কাকতালীয়ভাবেও নয়, কিন্তু একটা কথা বললেন, সেটি হচ্ছে যে পাহারার কথা ছোট্ট করে বলেছেন, যদিও সেখানে পুরো স্পষ্টতা পাওয়া যায়নি। তো এটি কি এই যে সমাবেশটি আপনারা ডাক দিলে দেখছি যে আওয়ামী লীগও সেই সমাবেশ হয় এবং সেখানে কোনো ঝামেলা হবে না, হয় না এটা বলে, কিন্তু পাহারার একটা কথা বলেছেন, আপনি কীভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহযোগী আলোচক প্রখ্যাত শ্রমিক নেতা সাবেক মন্ত্রী শাহজাহান খান সাহেব এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। দেশে গণতন্ত্র থাকলে এই পাহারার ব্যবস্থাটা প্রয়োজন পড়তো না। যেমন বিএনপির সময় আওয়ামী লীগ যখন সমাবেশ করেছে, বিএনপি আর পাহারা দেয় নাই, একই দিন মিটিংও ডাকে নাই, লাঠি বাঁশ নিয়ে মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে নাই। বিএনপির সময় গণতন্ত্র ছিল। আর এখন টানা 15 বছর ধরে দেশে গণতন্ত্র অনুপস্থিত। কোনো মানুষ, কোনো ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ক্ষমতা রাখে না, যে কারণে এখন এই পাহারা দেওয়া, তারপরে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা মোড়ে মোড়ে, এইগুলো হচ্ছে। এই হেফাজতের মিটিংয়ে যেটা শাপলা চত্বরে হয়েছিল, যে প্রসঙ্গটি এখানে আসলো, সেখানে কিন্তু বেগম যা যাননি, কিন্তু সরওয়ার্দিতে যে মিটিং হয়েছিল, শফি সাহেব সেই মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন। আর ওই মিটিংয়ে কিন্তু শফি সাহেব আসেননি, যেখানে আমাদের সেই সময় শাপলা চত্বরের সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা গিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী সরওয়ার্দিতে হাফিজ হুজুরের পাশে উনি বসেছিলেন এবং তাকে ইসলামের মাতানা হাফিজ হুজুর কি একটা উপাধিও দেওয়া হয়েছিল। তো এর থেকে এটাই বেরোয় যে তারা তাদের দায়টা অন্যের ঘাড়ে চাপাতে চায়। ওনাদের কি দায়? যে এটা বিএনপি করে, বিএনপি বেগম যা যায় নাই, তারপরে বিএনপি করে। এতক্ষণ যে আলোচনাটা আমার স্টেটমেন্ট কি দিয়েছিল, কোন স্টেটমেন্ট? একই মঞ্চে আপনি বলতে পারতেন যে শেখ হাসিনা, যেমন আপনি নাম নিয়ে কথা বলতে সাহস পাচ্ছেন না, আপনি ঘুরিয়ে বেগম জিয়ার প্রসঙ্গে আসছেন। আপনি কিন্তু ওই সময় বেগম জিয়ার কথার মধ্যেই ছিলেন, শেখ হাসিনার নাম একবারও উচ্চারণ করেননি, কারণ এটা ভীতিটা হচ্ছে গণতন্ত্র না থাকার, একদলীয় সিস্টেম থাকার। কারণ আপনার এখান থেকে বেরিয়ে বাসায় যাওয়া লাগবে, আপনার চাকরিও রক্ষা করতে হবে। সেই ভীতিজনক একটা পরিস্থিতি দেশে তৈরি হয়েছে। তারা পাশে বসে মিটিং করে হেফাজতের প্রধানকে নিয়ে, সেটি কিন্তু দোষের ব্যাপার না। এটা আপনাকে আমি বোঝাতে চাচ্ছি। এত বড় ঘটনা আমার দেশে সংঘটিত হওয়ার পরেও তারা রাজাকার না, তারা মুক্তিযোদ্ধার চেতনার অনুসারী। আর আপনার সঙ্গে যদি কোনো কারণে একটা দাড়ি টুপির লোকও মোলাকাত করে, একটু হাত মিলায়, তাহলে আপনি মোটামুটি একটা সিলমারা লোক হয়ে যাবেন। সেজন্য বাংলাদেশে যে লক্ষ্য নিয়ে এটা 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই লক্ষ্য থেকে আমরা সরে দাঁড়াইছি। একজন সমাবেশ করবে,
সেই সরকারকে সমালোচনা করবে, এটা সাংবিধানিক অধিকার। সে বিক্ষোভ প্রতিবাদ করবে, এটা সাংবিধানিক অধিকার। কোনো বিশৃঙ্খলা না আসে তার জন্য পুলিশকে আমরা পয়সা দিয়ে, বেতন দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে রেখে দিয়েছে। আপনি কেন যাবেন? বিজেপি রাখছে, যদি পুলিশ না পারে বিজেপি আসবে, বিজেপি না পারে সেনাবাহিনী আসবে। আওয়ামী লীগ যাবে কেন? আওয়ামী লীগ এদের প্রতি কনফিডেন্ট না যে পুলিশ যদি সরে দাঁড়ায়, বিজেপি যদি দায়িত্বে না থাকে, সেনাবাহিনী যদি এই অনিয়মের অংশীদার না হতে চায়, তখন কি হবে? এত ভয় কেন? তারা তাদের সমাবেশ করবে। আমরা বারবার কিন্তু আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছি, যেদিন আপনারা মিটিং করবেন, আপনারা ডেট ঘোষণা করলে আমরা আগের দিন না পরের দিন বা অন্য দিন করব, এই কথা তারা শোনে নাই। পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানো বলে একটা প্রবাদ আছে, অনেকটা আমার কাছে এটা মনে হয় যে এটা পায়ে পা দিয়ে তারা, আমরা মিটিং ডাকার সঙ্গে সঙ্গে একটা ধন্যবাদ অবশ্য তারা দিতে পারতো যে বিএনপি আসে বলে এখনো পর্যন্ত আওয়ামী লীগের মিটিং টিটিং হয়। কারণ আমরা মিটিং ডাকবো, আর মিটিং ডাকলে তারা একটা মিটিং ডাকবো। আমরা মিটিং যদি না ডাকি, চুপ করে থাকি, তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম নেই। কার্যক্রম আছে টাকা গুনে নেওয়া। তারা তো ভয়কে জয় করেছে। কোথায় ভোট জয় করছে? ভয়কে জয় না করলে তারা কিভাবে ক্ষমতায় থাকছে? বারবার তারা এই 15 বছর হয়ে গেল তারা ক্ষমতায়। আপনার হিটলার ছিল, মুসলিনি ছিল, এরকম। এই যেমন চীনে দিনের পরে দিন ক্ষমতা আছে, কমিউনিস্ট পার্টি আছে। উগান্ডার এই যে লোকটার নাম কি একটু মোটা করে, উংফুং টুং কিছু একটা হবে, ক্ষমতায় আছে না? যেমন বাদশাহী শাসন আছে মিডিল ইস্টগুলোতে, একই পরিবার ধারাবাহিকভাবে আসছে। এটা ডেমোক্রেসি না। পরিবর্তনের জন্য মানুষকে যদি আপনি ক্ষমতা না দেন, ক্ষমতা তখন ইতিহাসের কীট হিসাবে চিহ্নিত হয়, সেটা গণতান্ত্রিক ব্যবস্থা হয় না। সেটা আমার দেশ গণতন্ত্রের জন্য যুদ্ধ করছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, অধিকারের জন্য যুদ্ধ করছে। লক্ষণীয় ব্যাপার, পাকিস্তানের সর্বশেষ নির্বাচন আওয়ামী লীগই জয়লাভ করছিল, যেটা 70 ইলেকশন বলা হয়, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা পায় নাই। তো পাকিস্তানের শেষ ইলেকশন হয়েছিল, কিন্তু ক্ষমতা পায় নাই, তার জন্য যুদ্ধ করা লাগছিল। সেই যুদ্ধটা ছিল মানুষের অধিকারের জন্য। কিন্তু এখন সেখান থেকে আমাদের বিচ্যুতি ঘটছে বলে আমার ধারণা, বিশ্বাস। জি, নিশ্চয়ই আমরা শুনবো। তবে আমি এখন মূল প্রসঙ্গে চলে আসছি। আপনি শ্রমিক নেতৃত্ব প্রদান করছেন, রাজনীতিতে বেশ অনেকদিন থেকে আছেন। কখনো সরব থাকেন, কখনো মনে হচ্ছে যে নিশ্চুপ থাকেন। যখন নিশ্চুপ থাকেন তখন আমরা হয়তো ভেবে নিই কোনো কারণে আপনি নিশ্চুপ হলেন কেন। আমি সাধারণ ভাইকে উদ্দেশ্য করে কথাগুলি বলছি। তো সেই বিষয়টা কিন্তু দর্শক যারা, জনগণ যারা, আপনাদের দলের বাহিরের সবার মধ্যে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া। হঠাৎ করে সাজান ভাই কেন দেখতে পাচ্ছি কোথাও নাই। তো সেটা যাই হোক, কিন্তু যে সমাবেশটা গতকালকে হয়ে গেলো, সেই সমাবেশে কিন্তু আমরা দেখেছি আপনাদের পক্ষ থেকে জনাব ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক, তিনি এক ধরনের বক্তব্য দিয়েছেন, আবার মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি এক ধরনের বক্তব্য দিয়েছেন। তো সেই বক্তব্যে আমি শুধুমাত্র কোড আনকোড করে কিছু কথা বলি এবং তারপর আপনার কাছে প্রশ্ন যাই। ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন যে তার সমাবেশে দীর্ঘ সংগ্রাম আন্দোলন, ঝড় অন্ধকার, স্বৈরশাসনের ভিতর দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে আওয়ামী লীগ। আমরা মৃত্যুর মিছিলে জীবনের জয়গান গাই, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই। ওবায়দুল কাদের সাহেব বলছেন, আমাদের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে, আমাদের জন্ম জনতার মাঝ থেকে। আমরা অস্ত্র উঁচিয়ে শেষ সাথে ক্ষমতা দখল করার দল নই। দুদুভাই খেয়াল রাখতে হবে জিনিসটা। আমরা অস্ত্র দিয়ে ক্ষমতা দখল করার মতো শেষ রাতের কোনো দল নয়। জনগণকে নিয়ে মুক্তিযুদ্ধ করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। এবং বলেছেন বিএনপি নেতাদের আন্দোলনের জন্য যতটা জোর মুখের বিষে, বিএনপির আন্দোলন 2 কুলাঙ্গারের কান। আওয়ামী লীগ এতে মোটা বিচলিত। আমি এবার বলি বিএনপি সমাবেশ থেকে যারা বলা হয়েছিল, তারপর আপনার কাছে উত্তর আসে। তিনি বলেছেন, মির্জা ফখরুল সাহেব, আজকে এদেশে আওয়ামী লীগের হাতে, এই বর্বরদের হাতে, লুটেরাদের হাতে একটি নিরাপদ নয়। এদিকে তারা আমাদের ভোটের অধিকার হরণ করেছে। দেশনেত্রী খালেদা জিয়া, গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্মতা করেছেন, তাকে মিথ্যা মামলা জড়িয়ে 7 বছর আটক রাখা হয়েছে। শেষে তিনি বলেছেন যে আমাদের দেশের রাজনীতির অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে, অর্থ পাচার করেছে, ভয়ঙ্কর জিনিসপত্রের দাম বেড়েছে, ব্যাংক লুট করেছে। আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয়। এখন এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে যেটি হচ্ছে যে আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয়, তারা ব্যাংক লুট করেছে, অর্থ লুট করেছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেছে, ভোটাধিকার হরণ করেছে, অনেক অভিযোগ নিয়ে কিন্তু মির্জা ফখরুল সাহেব কথা বলেছেন। আপনি কীভাবে দেখছেন?
এর আগে অল্প কথায় 2-4টা উত্তর দেওয়া দরকার। সেটা হলো আল্লামা শফি সাহেবের যে প্রোগ্রামটার কথা উনি বললেন শরৎ উদ্যানে, সেটা কিন্তু আওয়ামী লীগের প্রোগ্রাম না। প্রধানমন্ত্রীকে আল্লামা শফি হেফাজতের পক্ষ থেকে তিনি সম্বর্ধনা দিয়েছেন। কি জন্য? আরবিতে শব্দটা ছিল, আমার ঠিক মনে নেই, মানে তাকে সম্বর্ধনা দেওয়া। কেন? ৭৭ বছর দাবি করেও যে দাবি আদায় হয়নি, কওমি মাদ্রাসাকে সরকারিকরণ, স্বীকৃতি দেওয়া, সেটা শেখ হাসিনা করেছেন। স্বাভাবিকভাবে যখন আপনাকে কেউ সম্বর্ধনা দেবে আপনি তো মঞ্চে থাকবেনই। ওটা কিন্তু হেফাজতটা তারা প্রধানমন্ত্রীকে এই সম্বর্ধনাটা দিয়েছে। এটা আওয়ামী লীগের কোনো মিটিং নয়, আওয়ামী লীগের মিটিং উনি যান নাই। এই দ্বিতীয় বিষয়টা যেটা উনি বললেন যে আমরা এই একটা ভীতিকর অবস্থার নাকি সৃষ্টি করেছি, কিন্তু উনি বলতে পারবেন যে আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে ওনাদের উপরে গোপনে কোনো নেতার উপরে হামলা ইত্যাদি হয়েছে? এটা বরং আমরা কিন্তু গোপনে অনেক হামলার শিকার হয়েছি বিভিন্ন, এই যে আপনার কি জঙ্গিদের দ্বারা, ইয়েদের দ্বারা, ওনাদের মদত পুষ্ট তাদের দ্বারা। আর একটা ব্যাপার বলে করি, এই চ্যাপ্টারটা শেষ করতে চাই, সেটা হলো উনি যেটা বললেন যে পুলিশ সরে দাঁড়ালে আমাদের কি হবে। আমি একটু স্মরণ করে দিই, পুলিশ ওনাদেরকে ভালোবাসবে কেন? ওনারা 17 জন পুলিশ হত্যা করেছে 13, 14, 15, 16, 15-তে। এই যে 17 জন পুলিশ জীবন দিল, 92 জন ড্রাইভার হেল্পার জীবন দিল, 3 জন বিজিবি জওয়ান, মুক্তিযোদ্ধা, শ্রমিক, অনেক 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 লোক, সাধারণ মানে না মানুষ, শিশু, নারী অনেক নিহত হয়েছে পেট্রোল বোমায়। সেই লোক ওনাদের ভালোবাসবে কেন বা ওনাদের কথা শুনবে কেন? প্রশ্নটা এই জায়গাটায়। যে কথাটা উনি এখন আপনি যে বিষয়টা বললেন, কাদের আমাদের মানে সাধারণ সম্পাদক এবং বিএনপির মহাসচিবের যে বক্তব্য দুটি, এখানে একটু বলে রাখতে চাই, আমাদের সাধারণ সম্পাদক খুব দৃঢ়তার সাথে বলেছেন এবং তিনি মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, নিজে মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু নির্দেশে মুক্তিযুদ্ধ করেছেন। স্বাভাবিকভাবে কিন্তু খুব দৃঢ় পদক্ষেপে আমরা এগিয়ে যাব, এই সমস্ত দিয়ে তো আমাদের নেতা কর্মীদের তো উজ্জীবিত করাই হলো আমার নেতার কাজ, উনি সেটা করেছেন। অপর দিকে যেটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনার নিরাপদ নয়, যেটি ব্যাংক লুট, হ্যাঁ অনেক কথা, ব্যাংক লুট, দ্রব্যমূল্যের দাম, এগুলো তো আমরাও দেখি। কিন্তু একটা জিনিস কি ভুলে গেছেন, যে আমার দেশ পত্রিকা ওনাদের অনুসারী, ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখন এই আপনার মনে থাকার কথা, কারণ আপনি সাংবাদিক, এই আমার দেশ পত্রিকায় লাল ব্যানারে লেখা হয়েছিল বাজারে আগুন, এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমাদের এখানে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, এটা সত্য, মানুষের ক্রয় ক্ষমতা অনেকটা কমে গেছে, এটাও সত্য, মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু জিনিসপত্রের অভাব নাই। এইখানে যে কারসাজিটা, আমরা সেটাকে মোকাবেলা করার জন্য যথেষ্ট চেষ্টা হচ্ছে এবং সেটাকে আমরা চেষ্টা করে চলেছি। এইটাকে আমরা আশা করি এটা উত্তরণ আমরা ঘটাতে পারবো। আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেরা যদি নিজেদের মধ্যে গণতন্ত্র প্র্যাকটিস করে, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র, অন্যের প্রতি গণতান্ত্রিক আচরণ, সেটা কিন্তু হবে। আমি যদি সন্ত্রাসীর মধ্য দিয়ে ক্ষমতায় আসি, অস্ত্রবাজি করে ক্ষমতা আসি, তাতে আমি অস্ত্রবাজি করবোই। কারণ জিয়াউর রহমান সাহেব কি করেছিলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করলেন, এসে অভিমত একটা মেধাবী ছাত্রের হাতে তুলে দিয়েছিলেন পিস্তল, তাই স্বাভাবিকভাবে অভিত সন্ত্রাসী হবে। আপনি সেই সময় হিসাব করেন আর আজকের হিসাব করেন, শেখ হাসিনা ক্ষমতা আসার কারণেই কিন্তু বাংলাদেশের সন্ত্রাস বন্ধ হয়ে গেছে। আপনি যে কথাটা আমাকে বললেন, আমি সরব ছিলাম, এখন নীরব কেন? আসলে নীরব না। আমাদের কাজটা কি? কোন শ্রমিক আমরা আপনাকে পাই না কেন? বহুদিন পরে না, পরে, অর্থাৎ প্রথমে হলো ইলেকশন, আমি একটা নিজে ইলেকশন করেছি, তারপরে রোজা,
তারপরে আমার ছেলে উপজেলা নির্বাচন করলো, এই তো গত মাসে উপজেলা নির্বাচন হয়ে গেল। স্বাভাবিকভাবে কিন্তু আমি ভীষণ ব্যস্ত ছিলাম এলাকায়, যে কারণে আমি আপনাদেরকে সময় দিতে পারিনি। অনেকেই আজকে প্রায় 3 জনে টেলিফোন করছিল, কিন্তু আপনাকে যেহেতু আগে সময় দিলাম সেই জন্য। আমি কিন্তু মানে টক শো করি এই জন্য আসলে এই বিষয়গুলো আমার জানা মতে যেটুক সেটা জনগণকে সেটা অবহিত করা দরকার। আপনারা অবশ্যই ডাকলে আসবো না কেন, কারণ আমি তো এখানে অন্তত বিএনপি বা কোনো রাজনৈতিক দলের রাজনীতি করি না, আমি আওয়ামী লীগের রাজনীতি করি। আমি একজন মুক্তিযোদ্ধা এবং আমার পরিবার মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার মেজো ভাই মুক্তিযোদ্ধা, আমার 2 ভগ্নিপতি মুক্তিযোদ্ধা, আমার শ্বশুর মুক্তিযোদ্ধা। স্বাভাবিকভাবেই কিন্তু, এবং আবার আমার শ্বশুর 21-এ পদকপ্রাপ্ত, আমার বাবা স্বাধীনতা পদকপ্রাপ্ত। স্বাভাবিকভাবেই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কিন্তু যে কথাটা ওই যে বলছিলাম প্রথমে আপনাকে, যে সেটা হলো যে আপনি জাতীয় ঐক্য চান, কার সঙ্গে চান? তেল পানি মিশবে নাকি? এই রাজাকার আলবদল স্বাধীনতা বিরোধী যারা, তাদের সঙ্গে কি বিএনপি যারা মুক্তিযোদ্ধা মেলা উচিত? তাদের মধ্যে কিন্তু এটা বিরোধ আছে, যে কারণে এই বিরোধ ধরেই কিন্তু এখন ওনাদের ঘরে কিন্তু ঘুণ ধরেছে। ঘুণ না ধরলে ওনারা কিন্তু একের পর এক এখন কমিটি সব ভাঙচুর গঠন ইত্যাদি হচ্ছে। প্রশ্ন হলো যে রাজনীতিতে আপনার গণতন্ত্র প্র্যাকটিস যদি দলের মধ্যে না থাকে এবং নেতাদের প্রতি যদি শ্রদ্ধাবোধ এটা অভাব হয়, যে কারণে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা বলেছেন ভয় পাবেন না, তার মানে ওনারা কিন্তু ভীত। আচ্ছা, এটার মধ্যে দিয়ে প্রমাণিত হয় ওনারা ভীত হয়ে পড়েছেন। এখন যেটুকু কিসের জন্য ভীত হয়েছে? ভীত হচ্ছেন যে আসলে ওনারা সামনে অন্ধকার দেখছেন। আচ্ছা, অন্ধকার কেন দেখবে না? এখানে ওনাদের নেত্রী কারাগারে এবং সে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত, ওনাদের ভাইস চেয়ারম্যান সাজাপ্রাপ্ত, ওনাদের ভবিষ্যৎ থেকে আজকে মনে করেন ওনাদের হাতে যদি ক্ষমতা দেন তাহলে ওনারা প্রাইম মিনিস্টার কাকে করবেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন? এটা কিন্তু প্রশ্ন আসছিল, আপনার মনে আছে যে গত আগের নির্বাচনে ওনারা কিন্তু উত্তর দিতে পারেননি। সুতরাং এই কারণেই কিন্তু তারা ভীত যে তাদের রাজনীতি প্রায় ধ্বংসের দিকে। যে কারণে আরেকটি কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেটি হলো যে ওনারা কিন্তু এখন সরকার পতনের আন্দোলন করছেন না, ওনারা এখন ওনাদের নেত্রীর মুক্তির আন্দোলন করছেন। এটা কিন্তু মির্জা ফখরুল আলমগীর বলছে যে আমরা এখন নেত্রী, আমাদের এখন মূল দায়িত্ব হলো নেত্রীকে মুক্ত করা, মুক্তির আন্দোলন করছি আমরা। তাহলে সরকার পতনের জায়গাটা গেল কোথায়? সরকার পতন থেকে আপনারা তো কোথাও হয়তো ছাড় দিচ্ছেন না, সে কারণের জন্য তারা হয়তো বা এটাই বেছে নিতে পারে। আমি একটু আগে বলছিলাম যে বিষয়গুলো মোটা দাগে বলেছেন, গোপনে হামলার কথা বলেছেন, বাজারে আগুন হেডলাইন হয়েছে, বঙ্গবন্ধু হত্যার কথা, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের কথা, নানা বিষয় মিস্টার শাহজাহান খান এমপি সাহেব বলার চেষ্টা করেছেন। আপনি কিভাবে দেখছেন? আমি সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের যে হত্যাকাণ্ড সেই প্রসঙ্গে আপাতত আলোচনা করছে না, কারণ শাহজাহান ভাইও সেই সময় একটা রাজনীতি দল করতেন, আমিও বিরোধী দলের রাজনীতি করতাম। সেই সময় যে ঘটনা প্রেক্ষাপট বিস্তারিত আলোচনার কোনো সুযোগ নাই, এটা একটা আইনগত নিষেধাজ্ঞার ব্যাপার আছে। মানে 72-75 3.5 বছরের যে শাসনকাল, দুর্ভিক্ষ, রক্ষী বাহিনী, 40,000 মৃত্যু, এর দায়টা আমি কার উপর দিব? সেই জন্য এই আলোচনার আমি যাচ্ছি না। এটা কালো একটা সময়, এই সময়টা আলোচনা করা যাবে না বলে একটা আইন পাশ করা হয়েছে, যেটা সংবিধানের অংশ। প্রথম কথা হচ্ছে যেটা শাহজাহান ভাই বললেন যে আওয়ামী লীগের যে সময়টা এখন, সেখানে হামলা মামলার ব্যাপার নেই। গয়েশ্বরচন্দ্রের একটা মেরে শুয়াই ফেলছে, উনি আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির সদস্য, যেমন শাহজাহান ভাই প্রেসিডেন্ট সদস্য, ঠিক তেমনি উনিও সর্বোচ্চ কমিটির। তার সঙ্গে যে আচরণটা গত কয়েক মাস আগে করা হয়েছে, যেটা একটা মানে শুধু দুঃখজনক বলবো না, একটা সিনিয়র রাজনীতিক, তিনি সাবেক মন্ত্রীও বটে। তো এই ধরনের ঘটনা নিচের দিকে যত নামবো তত অসংখ্য আছে। তা আমি মানে শাসন ব্যবস্থার প্রেক্ষিতে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে, সেটি যদি গণতান্ত্রিক হয় এক ধরনের হবে, স্বৈরতান্ত্রিক হলে আরেক ধরনের হবে। আমি একটু আগেও যেটা উল্লেখ করলাম, যেমন মিস্টার আজিজ সাবেক সেনাপ্রধান,
আমাদের দেশে 52 বছর অনেকগুলো সেনাপ্রধান আসছে, কিন্তু অনেক অভিযোগ হয়তো আমি করতে পারবো, অনেকেই করতে পারবেন, কিন্তু আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞার আওতায় আসছে। শুধু দুর্নীতি না, স্বজনপ্রীতি না, এমন কিছু অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে যেটা লজ্জাজনক দেশের জন্যে, সেনাবাহিনীর জন্যে, মানে আইনের জন্যে। এটা আমাদেরকে শুনতে হচ্ছে। মিস্টার শুদ্ধচার কিনা কি যেন একটা প্রাইজ পাইছিল মিস্টার বেনজির, সেই বেনজির কি অবস্থা। আমি বলছি না গোপালগঞ্জে তিনি সমস্ত, আরেকটু সময় ফেললে টোটাল গোপালগঞ্জে কিনে ফেলতেন, কে যেন বলছে, আমি এই কথা বলছি না। তিনি তার ক্ষমতায় থাকা অবস্থায়, যার সময়ে ছাত্রদলের একজন সাধারণ সম্পাদক নিখোঁজ হয়েছে এমিলিয়াস আলী, 600 থেকে 700 জন বিরোধী দলের নেতাকর্মী যারা বিএনপির, তাদের নিখোঁজ, গুম হয়েছে। কত হত্যাকাণ্ড হয়েছে আমি এটা বলবো না, এটা দেশবাসী জানে। মিস্টার আসাদুজ্জামান মিয়া পুলিশ কমিশনার ছিলেন, মিস্টার বেনজিরি পুলিশ কমিশনার ছিলেন। এই মানে মিস্টার মতিউর, আমার মনে হয় যে কত হাজার এই ধরনের মতিউর, কত হাজার বেনজির, কত হাজার মিস্টার আজিজ তৈরি হয়েছে। এটি সরকার পরিবর্তন ছাড়া মিস্টার ওবায়দুল কাদের এটা বুঝতে পারবেন না, কারণ বোঝার কোনো সুযোগ নাই। ঈদের ঘাড়ের উপরে দাঁড়িয়েই এই এরা ক্ষমতা 15 বছর আছে। কারণ এরা কি জানতো না, গোয়েন্দা সেকশন আছে, একটা ছাগল ধরতে গিয়ে এই ঘটনাগুলো, যেটা একটা ছাগল এখন সব জায়গায় আলোচনা আছে, সোশ্যাল মিডিয়ায় এটা আলোচনা আছে। আমাদের দক্ষ, বিচক্ষণ, ট্রেনিং প্রাপ্ত সব গোয়েন্দা বাহিনী, তারা কি রিপোর্ট দেয়নি? দিছে। প্রধানমন্ত্রী অথবা মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা ওবায়দুল কাদের সবই জানতেন, কিন্তু ওই হাড়ির ভাত বাইরে আসে নাই। এখন যেটা আসছে এটা শুধু লজ্জাজনক না, ভয়ঙ্কর। আপনি আমার দেশের হেডলাইন তখন 16 টাকা সে চাল ছিল, প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী ছিল, তিনি 10 টাকা সে চালের স্বপ্ন দেখাইছিল, খেয়াল আছে কিনা আমি জানি না। সেই 10 টাকা এখন 70 টাকা। ফ্রি সার দেবেন বলেছিলেন, সারের দাম এখন বিএনপি থেকে 3 গুণ বেশি। ঘরে ঘরে চাকরি দেবেন, এখন তরুণরা জানে যে চাকরির অবস্থাটা কি। এগুলো সব এখনকার যিনি প্রধানমন্ত্রী, এই স্বপ্নটা তিনি দেখিয়েছিলেন। এখন বাংলাদেশের রাজনীতিতে যে ব্যাংক লুটের প্রসঙ্গ আসছে, তিনি আইনের শাসনের কথা বলেছিলেন, কিন্তু আইনের শাসন এমন একটা জায়গায় গিয়ে হোঁচট খাইছে, মুখ থুবড়ি পড়ছে, যে ব্যাংক দেদারছে। এই যে ডক্টর মোখা আলমগীর, তার একটা ব্যাংক ছিল ফার্মার্স ব্যাংক, সেটা খেয়ে ফেলেছেন উনি। পরে পদ্মা ব্যাংক হলো যেটা, তারপরে পদ্মা ব্যাংকও, সেই পদ্মা ব্যাংকেও কিন্তু বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অর্থ সেখানে জমা দেওয়া হয়েছিল, সেটাও এখন অনিশ্চয়তা। এটা পত্রিকার নিউজ, বিশেষ করে বণিক বার্তার নিউজ থেকে অনেক নিউজ আমি দেখেছি। তো এই যে পরিণতিটা একটা দেশে, এই যে সাবেক রাষ্ট্রপতি জনাব শেখ মুজিবুর রহমান সাহেব, উনি পাকিস্তানের আমলে আন্দোলন করেছেন, মৌলানা ভাষার আন্দোলন করছেন না। 1.5 লক্ষ আসামি কি ছিল আওয়ামী লীগের? মানে 60 লক্ষ আসামি, তারাও গণতান্ত্রিক আন্দোলন করেছিল। কিন্তু এখন গণতান্ত্রিক আন্দোলনে 50 থেকে 55 লক্ষ আসামি বিএনপি এবং বিরোধী দলে, 1.5 লক্ষ মামলা। আপনি বেগম জিয়াকে 2 কোটি টাকার কথা বলছেন, যা সেই 2 কোটি এখন 12 কোটি টাকা ব্যাংকে জমা আছে, প্রতিপক্ষকে ঘায়েল করে। এই যে সমাবেশটা, এই সমাবেশটা বেগম জিয়ার মুক্তি সুচিকিৎসা। আপনি কল্পনা করতে পারেন, আমাদের ওই দীপু সাহেব, সাবেক মন্ত্রী, মহানগর আওয়ামী লীগের এক সময়, এখন বোধহয় প্রেসিডিয়াম সদস্য, উনি একই মামলার, দুর্নীতির মামলা, সাজাপ্রাপ্ত, উনি জামিনে আছেন। উনি বিদেশে প্রায়শই গিয়ে চিকিৎসা করে আসেন। বেগম জিয়ার ভাগ্যে সেটা জুটছে না। আমার কাছে মনে হয়েছে, আমি শেষ করে দিই, আমার কাছে মনে হয়েছে যে একমাত্র তারা গণতন্ত্রের বিচ্যুতিতে
তারা মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। তাহলে একটা ছোট মোটা দাগে প্রশ্নের উত্তর দিয়ে আমরা সাধারণ ব্যাখ্যা যাবো, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে খালেদা জিয়ার মুক্তির জন্য সেদিন সমাবেশটা হয়েছে, এবং সাধারণ কিন্তু মোটা দাগে বলেছে তারা কিন্তু এখন সরকার পতন আন্দোলন করছেন না। তো আপনি বলছিলেন যে অনেক উদাহরণের কথা বললেন, অনেকের দুর্নীতির কথা বলতে গিয়ে আপনার ছাগল মতিউরের কথা বললেন। তো এগুলি ধরা তো কোনো অপরাধ না, এগুলি ধরা তো সরকারের স্বচ্ছতার সরকারের কোনো তদন্তে এগুলো বেরিয়ে আসে। এখন তো না আপনি সরকারের পক্ষে যে এটা দিতে চাচ্ছেন যুক্তিটা, এটা কিন্তু সরকারের না। আমেরিকা বলছে মিস্টার আজিজ, আমেরিকা স্যাংশন দিছে মিস্টার বেনজির, আর ছাগল করতে গিয়ে ছাগলের ছবি ছাপে এটা সোশ্যাল মিডিয়ার দক্ষতা, তারপরে পত্রপত্রিকায়। এটা হচ্ছে সরকারের কোনো গোয়েন্দা সেকশন কোন জায়গা থেকে এটা আসে না। আপনি এখন বাধ্য হয়ে এই নিউজগুলো করতে হচ্ছে, যেখানে সাংবাদিকদের পিটুনি দিয়েছে এইসব নিউজ করতে গিয়ে, এখন সেটা আর পাচ্ছে না তারা, সাংবাদিকরা এখন প্রকাশ্যে চলে আসছে। তাহলে আপনারা শুধুমাত্র যে বেগম জিয়ার মুক্তির জন্য নিশ্চয়ই আপনার এখানে এক দফার আন্দোলন থেকে সরে যায়নি, এত খুশি হওয়ার কিছু নাই। না আমার খুশি না আপনাকে না, আপনাকে বলে আমি এই মধ্যে যারা খুশি হওয়ার কোনো কারণ নাই। এক দফা প্লাস বেগম জিয়া দুটোই ছিল, দুটো ছিল না, এটা আরো যুক্ত হয়েছে বেগম জিয়ার কথা আমরা বলি না। যেমন ৬৯ গণঅভ্যুত্থানের আগে শেখ মুজিবের সাহেবের যে আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল, খেয়াল আছে কিনা আমি জানি না, সেই আগরতলা মামলার এক সময় গিয়ে একটা গণঅভ্যুত্থান রূপান্তরিত হয় এবং আইয়ুব খানের পতন হয়। আজকে বোধহয় আমাদের ওবায়দুল কাদের সেটা ভুলেই গেছেন যে আইন আদালত দেখাচ্ছেন, তখনও শেখ মুজিব সাহেবকে এবং এই আগরতলা ষড়যন্ত্রে যারা আসামি ছিলেন তাদের বিচার চলছিল। আইন আদালতে হলেই এটা একেবারে কি বলবো কোরআনের বাণী হয়ে যাবে, এটা কোনো ভাবার কারণ নাই। জি শুনছিলেন সাদাত ভাই, এবং বললেন না তো খুশি হওয়ার কোনো কারণ নাই। আমি জানি না আপনি খুশি কিনা, যে বলছিলেন যে নিশ্চয়ই মানে আই হ্যাভ রেসপেক্ট টু অল অফ দ্য লিডার্স, এবং আমি বেগম জিয়া বলি, মাননীয় প্রধানমন্ত্রী বলি, ইভেন আপনি বলি, দুদু ভাই বলে, সবার প্রতি আমরা অনুষ্ঠানে কাজ করি, আমাদের তো পক্ষে বিপক্ষে সুজনে। কিন্তু দুদু ভাই যেটা বলেন আপনি খুব খুশি কিনা, যে যেটা হচ্ছে যে শুধুমাত্র বেগম জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করছে, এক দফা আন্দোলন থেকে সরে আসছে কিনা? খুশি ব্যাপার না, উনি এটা বলতে গিয়ে একটা উদাহরণ দিচ্ছেন, আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলায় শুধু বঙ্গবন্ধুর কিন্তু মুক্তির দাবিটাই ছিল না, ছিল 11 দাবি মানতে, 11 দফা দাবি মানতে হবে। সেই 11 দফার মধ্যে কিন্তু 6 দফা ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে 3 নম্বর দফা ক খ গ গ দিয়া এরকম 6 দফা কিন্তু এর মধ্যে ছিল। তাহলে একদিকে রাজনৈতিক আন্দোলন, একদিকে বঙ্গবন্ধুর মুক্তি। এখন ওনারা যেটা আমি শুনছি, এটা যদি উনি কি বলবেন আমি জানি না, ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমরা এখন আমাদের নেত্রীর মুক্তির আন্দোলন করছি। আমি যেটুকু বলছি সেটা আবার ওইভাবে বলে নাই, আমার যদি আমি যদি ভুল না করি, আমরা আমাদের নেত্রীর মুক্তির আন্দোলন করছি। তাহলে এই কথা বুঝে না যে ওনারা এখন রাজনৈতিক আন্দোলন, অর্থাৎ শেখ হাসিনাকে উৎখাত করার জন্য আন্দোলনটা এখন ওইটা বোধহয় ধামাচাপা পড়ে গেছে। ভালো, এটা খারাপ, এই যে তো খুশি হইতেই পারে। প্রশ্নটা হলো আন্দোলন থেকে সরে আসলো, সেটা আপনার জন্য খুশি হলেও হতে পারে। এখন ওনাদের আন্দোলন ওনারা করবে। তবে একটা জিনিস হলো যে আপনার ওনার একটা কথা একটু উত্তর দিয়ে নিই। আওয়ামী লীগ কিন্তু সন্ত্রাস করে ক্ষমতা আসে নাই। বঙ্গবন্ধু জুলুম, নির্যাতন, অত্যাচার এগুলো ভোগ করছে। বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল, প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ 75 বছর পূর্ণ করছে। এই দলটি বঙ্গবন্ধু একটা কথা বলছিলেন এক বক্তৃতায়, বলছেন যে প্রতিকূলতার মধ্যেই আওয়ামী লীগের জন্ম, সংকটময় পরিস্থিতি মোকাবেলা করে আওয়ামী লীগের বিকাশ। অর্থাৎ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ বিকশিত হয়েছে। আওয়ামী লীগ কিন্তু সন্ত্রাস করে নাই, আওয়ামী লীগ কিন্তু আপনার আর্মি দিয়ে ক্ষমতা দখল করে নাই, যেটা ওনারা করছেন করছেন। বাংলাদেশের দুটি রাজনৈতিক দল, জাতীয় পার্টি এবং বিএনপি, যাদের উত্থান এবং যাদের জন্ম ক্যান্টনমেন্ট, জনগণ কিন্তু তাদের জনগণকে ভিত্তি করে সেই দল গড়ে ওঠে নাই। এটি হলো আমাদের সঙ্গে পার্থক্য। আর একটা জিনিস যেটা বলছেন যে এটা দুর্নীতির বিরুদ্ধে
সরকার কিছু করছে না, সরকার করা দরকার নেই তো, কারণ সরকারের আপনারা নিজেও জানেন, আর নির্বাচন কমিশন একটা স্বাধীন সংস্থা, দুর্নীতি দমন কমিশন একটা স্বাধীন সংস্থা। দুর্নীতি দমন কমিশন আপনারা ধরতে পারে, আমরা ধরতে পারে, তারা ধরতে পারে, যেখানে যে দুর্নীতির গন্ধ পাবে সেখানে ধরবে। সরকার কি সেখানে বাধা সৃষ্টি করছে? বাধা সৃষ্টি করবে না। এই জন্য, কারণ এই দুর্নীতি ওনাদের সময় হয়েছে, ওনাদের সময় ওনাদের যে ইয়ে ছিলেন চেয়ারপারসনের যিনি তার ছেলে, 2 ছেলেই কোকো টাকা বিদেশ থেকে আসে নাই, যে টাকা বিদেশে পাচার করছিল সে টাকা তো ওখানে আসছে, 21 কোটি না কত কোটি টাকা আসছে, আরও টাকা আছে যেগুলো আনা যায়নি। তারেক রহমানের আর একটা পাল্টা প্যারালাল একটা গভর্নমেন্ট করার জন্য সে আর একটা মানে হাওয়া ভবন তৈরি করছিল। সেখানে বসে কী হতো, ওই ওনাদের সময় বিএনপির কিছু মন্ত্রী যাদের ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কারণ আমি সামাজিক যে সম্পর্কটাই আমি বজায় রাখি, মাঝে কথা বলি গোপনে না প্রকাশ্যে দেখা হলে ভাই কেমন আছেন, কী হচ্ছে ইত্যাদি। আজকে যেমন আলোচনা করতেছিলাম, ভাই কী করতেছেন আপনারা একটু বলেন না। আমি তো অনুষ্ঠানের আগে আমার প্রডিউসারকে জিজ্ঞেস করলাম আমাদের 2 নেতাকে পাশাপাশি বসে গল্প গুজব করতে এসেছে কিনা, আমার একটু দেরি হচ্ছে। না দুজনে এটা আজকের ঘটনা না, মানে এটা শ্রমিক আন্দোলন, আমি কৃষক আন্দোলন না, সেই কারণে আমি খুব মুগ্ধ হয়েছি। আমি মানে এটা টেনশনে ছিলাম যে আমি দেরি করে ফেললাম, আপনারা দুজন একসাথে বসে গল্প গুজব করছেন কিনা। কথাই বলতেছিলাম, এই রাজনীতির কথা বলতেছি, সোশ্যাল যে কন্ট্যাক্টটা সেটা তো ডিফারেন্ট ইস্যু, এটা ভিন্ন জিনিস। এবং দেখেন তোফায়েল ভাইয়ের মুখে শোনা বঙ্গবন্ধু কত উদার হৃদয়ের মানুষ, সবুর খান জেলখানায় স্বাধীনতার পর তোফায়েল ভাই বলতেছেন যে সবুর খান একটা চিরকুট পাঠিয়েছে বঙ্গবন্ধুর কাছে, মুজিবর আমি এই বৃদ্ধ বয়সে কি তোমার শাসন আমলে কারাগারে থাকবো? বঙ্গবন্ধু এই চিঠি পাইয়া তোফায়েল ভাই বললেন যে তাকে মুক্ত করার ব্যবস্থা করো। দেখেন যে স্বাধীনতার বিরোধিতা করলো, বঙ্গবন্ধুর সঙ্গে এই যে ব্যক্তিগত সম্পর্ক সেটা ভিন্ন জিনিস। এখন ব্যক্তিগত সম্পর্কটা আজকের রাজনীতির প্রেক্ষাপটে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি হিসাব করছেন? আপনার সঙ্গে কথা কাটাকাটি হলো, দিলাম গুলি করে, দিলাম ছুরি বাইরে, দিলাম মানে কিছু কি বলে অপপ্রচার, অপব্যাখ্যা ইত্যাদি এবং গুজব দিয়ে আপনাকে ইয়ে করার চেষ্টা করা। সেই রাজনীতির গণতান্ত্রিক ধারার কথা যেটা ওনারা বলেন, সেই ধারা যদি আমরা মেনটেন করতাম তাহলে কিন্তু আমাদের মধ্যে ওই সম্পর্কটা, রাজনৈতিক সম্পর্কটা, এটা কিন্তু ভালো থাকতো। পাকিস্তানের সময় ছিল না, ছিল আওয়ামী লীগ। আমরা যেমন, আমার এখনো মনে আছে ছাত্র ইউনিয়ন আর ছাত্রলীগ, তখন তো কলেজের ইলেকশন হয়েছে, ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ, আমরা কলেজে ঝগড়াঝাড়ি করতাম, মারামারি করতাম, আবার বিকেলবেলা এক দোকানে বসে চা খেতাম, একই বন্ধুত্ব। আমার ছাত্র ইউনিয়ন মুক্তিযুদ্ধের সময় সেই ছাত্র ইউনিয়নের আমার বন্ধুরা আমার সঙ্গে মুক্তিযুদ্ধে ছিল। স্বাভাবিক, এটা কিন্তু রাজনৈতিক একটা শিষ্টাচার এবং রাজনৈতিক সেটা অন্তত এই জায়গাটা কিন্তু অভাব ঘটে গেছে। এইটা যদি আমরা মানে মেরামত, ওরা তো রাষ্ট্র মেরামত করতে চায়, আমি তো মনে করি দলটাকে মেরামত করা দরকার। আসলে যে আপনি যে খুশির বিষয়টা বলছেন, আসলে খুশি না, মানে ওই প্রশ্নটাই কিন্তু আবার ঘুরে ফিরে আসলো যে এক দফার আন্দোলন সেটা থেকে সরে এসেছেন কিনা, এবং আপনি বলছিলেন খুশি নয়, কিন্তু যে প্রশ্নটা আবার বললো যে অনেক টাকা তো অনেকের একেবারে প্র্যাকটিক্যালি বাংলাদেশে ফেরত নিয়ে আসা হয়েছে। আপনি ব্যাংক লুটের কথা বলেছেন, আপনি দ্রব্যমূল্যের কথা বলেছেন, কিন্তু সেগুলি তো আপনাদের আমলে বহুবার ঘটেছে। ব্যাংক ডাকাতিরও ব্যাপারও আছে। আচ্ছা, স্বাধীনতার পরে পরে এটা খুব মুখরোচক একটা ঘটনা ছিল, ব্যাংক ডাকাতি। সেটা তো বিতর্কিত মনে হয় একটু, মানে সত্যি ঘটনা কিনা। না, আসলে ক্ষমতা অনেক কিছু বিতর্কিত করে দেয়। আচ্ছা, ক্ষমতায় না থাকলে এগুলো আবার খুব আলোচিত বিষয় হয়। এখন যে প্রসঙ্গগুলো নিয়ে আসছেন আপনি, তারেক সাহেব অথবা কোকোর যে বিষয়গুলো আনছে, এটা এনবিআর এর ক্ষুদ্রতম কর্মীর তার থেকে 1000 গুণ বেশি টাকা আছে। আমাদের আজকে সরকার প্রধান সহ মন্ত্রী পরিষদের সদস্য অথবা এমপি যারা আছেন, তারা যদি আয়নার সামনে নিজে একটু ভালো করে তাকান, দেখেন, তাহলে পরে অন্য চেহারা দেখবেন, খুব স্বাভাবিক দেখবেন। এটা আমার কাছে মনে হয় না। 2 নম্বর, আপনার যে জিনিসটা বলে দিই যে আজকে বেগম জিয়া দণ্ডিত বলা হয়, এতিমের টাকা খাওয়া বলা হয় না? তো বেগম জিয়া আর আজকের প্রধানমন্ত্রী তখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তার নামে আরো বেশি মামলা হয়েছিল, 12টি মামলা, বেগম জিয়ার নামে 6টি মামলা হয়েছিল। তো সরকারে আসার পরে যেটা সব মঈন এবং
ফখরুদ্দিন, এটা সন্ত্রাসী। এরা আছে সেই সময় সাংবিধানিক কেয়ারটেকারকে অস্ত্রের মুখে ক্ষমতা দখল করছিল, এবং ওই ক্ষমতা দখল করাকে আওয়ামী লীগ তাদের আন্দোলনের ফসল বলছিল। সংবিধানকে তছনছ করে ফেলাটা হচ্ছে এত বড় সন্ত্রাস পৃথিবীতে আর নাই। দুই একটা গুলি করে মেরে ফেলা আর ক্ষমতাকে কুক্ষিগত করে ফেলা এত বড় সন্ত্রাস নেই। সেটাকে আমার আন্দোলনের ফসল বুঝি। ওখান থেকে ক্ষমতা কাছাকাছি আসছে এবং আলটিমেট মঈন সাহেব ক্ষমতাটা তার হাতে তুলে দিয়ে গেছে। কার হাতে? আওয়ামী লীগের হাতে। এটা হলো দৃষ্টান্ত। আর ক্ষমতায় এসে বেগম জিয়াকে বিচার করছে, আর তার নেত্রীকে, এটা কামরুল সাহেব তখন আইন প্রতিমন্ত্রী ছিলেন, তিনি আগে স্পষ্ট করে বলছিলেন যে সাংবাদিকদের প্রশ্ন যে ওনার তো মামলা থাকলো না, এই না মামলা থাকলো, বললো বিএনপির মামলা প্রত্যাহার করার জন্য আমরা ক্ষমতা আসিনি। কার মামলা প্রত্যাহার করার জন্য? আজকে প্রধানমন্ত্রীর মামলা এবং সেই সময় যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল তাদের মামলা প্রত্যাহার করা হয়েছে। আইনটা বলে না তো। আপনি এক পক্ষর আইন যদি থাকে প্রত্যাহার করা, সেটা আওয়ামী লীগের আইন হয়ে যায়, সেটা দেশের আইন হয় না। দেশের আইন হলে পরে সরকার এবং বিরোধী সবারই সমচোখে দেখার প্রশ্ন ছিল। যেমন এরশাদ আমলের সময় যে মামলাগুলো হয়েছিল, এরশাদ পরবর্তী সময় কারোর মামলায় আর টেকে নাই। তো আমার কাছে যেটা মনে হয়েছে, ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের যে ধারাবাহিক ঘটনা, অর্থাৎ মানে বেগম জিয়া মাইনাস, অনেকে বলে হাসিনা মাইনাস, রাজনীতি মাইনাস করে ফেলা হয়েছে। রাজনীতি বলে দেশে এখন যেটা আছে, আমি মনে করি রাজনীতির সবকিছু মানে সৃজনশীলতার চূড়ান্ত ব্যাপারটা হচ্ছে রাজনীতি, সর্বশেষ ধাপ। কিন্তু এখন সে রাজনীতিটা কোনোভাবে আর কাজ করছে বলে আমার কাছে মনে হয় না। কাজ করলে পরে এখন গণতন্ত্র থাকলো, একটা ভালো নির্বাচন হতো, নির্বাচনের মধ্য দিয়েই একটা সরকার পরিবর্তন। আমি কেন বারবার পাকিস্তানের আমলে ফিরে যাচ্ছি? যেমন শেখ মুজিবুর রহমান সাহেবের যে 11তলা ষড়যন্ত্র মামলা, তার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন একসঙ্গে গণ-অভ্যুত্থানে রূপান্তরিত হয় 69-এ, গণ-অভ্যুত্থানে রূপান্তরিত হয়, এবং গণ-অভ্যুত্থান সফল হওয়ার কারণে কিন্তু আইয়ুবের পতন হয়। তার 1 দশক পালন করার মুহূর্তে কিন্তু পতন হয়। অর্থাৎ শেখ মুজিব, আমি কেন ওই কথাটা বলছি, বেগম জিয়ার যে আন্দোলন, মুক্তির আন্দোলন, সেটা গণতান্ত্রিক আন্দোলন, 1 দফার আন্দোলনের বৃহত্তম রূপ। এই আন্দোলন সফল হলে পরে সরকারি পতন হবে, গণতন্ত্র ফিরে আসবে, ভোটাধিকার ফিরে আসবে। এটা নিয়ে কি আপনারা আশাবাদী? যেটা বললেন আপনি সরকারের অবস্থানটার কথা, আমার কেন জানি মনে হচ্ছে মানে হঠাৎ করে এটা খুব বেশি দিন আর বোধহয় লঙ্গার করবে না। কোনটা? এই সরকারের যে অস্তিত্ব, যে অবস্থা, একটা ভালো নির্বাচনের জন্য সরকারি উদ্যোগ হয়ে যদি একটা ভালো নির্বাচনের দিকে এগোনো এবং পদত্যাগ করা, সরকার যে উদ্যোগ নিয়ে পদত্যাগ করবে সেই দিকে যাচ্ছে। তো আপনি পরিস্থিতি দেখছেন না, সাবেক সেনাপ্রধান দুর্নীতিগ্রস্ত, সাবেক পুলিশ প্রধান দুর্নীতিগ্রস্ত, এনবিআর এর সবাই দুর্নীতিগ্রস্ত, দেখতে পাচ্ছেন না? সেটার সাথে সরকারের সাথে এই তো সরকারেরই লোকেরা। না না, এই সরকারের সময় সরকার তার ভাবমূর্তির যে সংকটে পড়ে গেছে। না, ভাবমূর্তি সরকার সংকট একটা, আর একটা হচ্ছে কি আপনি বলেন একটা নির্বাচন দিয়ে দিবে। নির্বাচনের পথ হচ্ছে যে এই থেকে বেরোনোর সহজ পথ হচ্ছে যে নির্বাচনে, আর যদি সেই সহজ পথটা গ্রহণ না করে তাহলে পর আইয়ুব খানের দিকে যান, এরশাদের দিকে তাকান, দৃষ্টান্ত তো আছে আমাদের দেশে। না, সেটা তো দেশের মানুষ যদি আপনাদের সমর্থিত যারা, তারাও ভাবতে পারে না এই যে তাদের মানে পদত্যাগ করে যেতে হবে, এখনো এরা ভাবতে পারছে না। কিন্তু তার অর্থ এই নয়, আপনি চিন্তা করতে পারেন একটা বাজারে যান তো, একটা বাজারে একমাত্র ব্যাংক লুটেরা, দুর্নীতিবাজ, এরা ছাড়া এই বাজারে গিয়ে একটা ডিম সহজে কিনতে পারবে, তার বাচ্চাকে ডিম খাওয়াতে পারবে, একটা ভালো পোশাক পরাতে পারবে, সে বাড়ি ভাড়া দিতে পারবে। এই অবস্থায় দেশ আছে এখন। আমার কথাটা আমি এই সরকারকে, সরকার কোনো কিছু নিয়ন্ত্রণে নাই, কোনো জিনিসই নিয়ন্ত্রণে। এই পুলিশ তো আমারই, কারো না কারোর ভাই, কারো না বন্ধু, কারো প্রতিবেশী, কারো জামাই। কোথায় গেছে এখন আপনি চিন্তা করেন? যাকে আর ধরা আছে, এই যে আসাদুজ্জামান সাহেবের যে ফাঁস হয়ে গেছে মানে দুর্নীতি করছে, সে প্রকাশ করতে যেটি করে থাকে। আপনি এত আইন কি, তার তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত, তার তো প্রমোশন দেওয়া উচিত, তার চাকরিটাই আপনি খেয়ে ফেলছেন। কেন চাকরি খাবেন?
যে কাজটি সরকার করতে পারে না ওই পুলিশ অফিসারটা করছে। পুলিশকে যেমন খারাপ দৃষ্টান্ত, ও তো ভালো, তো ভালো লোকটাকে আপনি বিদায় করে দিচ্ছেন। এই সমাজে যে জিনিসগুলো হচ্ছে, আপনি চিন্তা করতে পারেন ঢাকা ইউনিভার্সিটির আমরা সবাই ছাত্র, একটা আলাদা গৌরবের জায়গা। ভাষা আন্দোলন বলেন, স্বাধীনতার আন্দোলন বলেন, স্বাধীনতার শুরু ঘটনা বলেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় মিস্টার আজিজ, মিস্টার বেনজির, এই নাম কি মতিউর, এই সব স্তরের দল ওখান থেকে পিএইচডি নাকি পাইছে, যে বেনজিরের ভর্তির যোগ্যতা নাকি ছিল না। আচ্ছা, তাহলে শিক্ষার আপনার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ালো? যে এখানে আমরা গৌরবের জায়গাটা, ঢাকা বিশ্ববিদ্যালয় তো ভাই এটা ছোটখাটো জায়গা আমি বলবো না, এখানে যারা সম্পৃক্ত ছিলেন 2-4 জন লোক হয়তো খারাপ ছিল, কিন্তু এর ইতিহাস তো আমাদের অহংকার করার মতো ইতিহাস, সেটাকেও আমরা বিতর্কের মধ্যে আপনাকে শেষ দিকে আছে। শাহজাহান খান শুনছিলেন আপনি এবং অনেকগুলি কথা বললেন, অনেকগুলো কথা বলছেন, আমি সেই সব কথাগুলো যতটুকু সম্ভব আমি কমে বলবো। ফখরুদ্দিনের আন্দোলনকে আমরা দলের পক্ষ থেকে যে আমাদের আন্দোলনের ফসল, আমি মনে করি এই কথাটা অবলোক নয়, অযৌক্তিক নয়। এই কারণে আমাদের আন্দোলনটা কি ছিল, ওনারা কেয়ারটেকার সরকারের কনসেপ্টটাকে নষ্ট করে দিল। ওনাদেরই কি রাষ্ট্রপতি ছিল প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ, সে সমস্ত উপধারাগুলোকে বাদ দিয়ে লাস্টে নিজে, এই তো ব্যাখ্যা দিলে সময় লাগবে, লাস্টে নিজে রাষ্ট্রপতি এবং তিনি আবার কেয়ারটেকার সরকারের প্রধান হয়ে গেলেন। কনসেপ্টটা কে নষ্ট করলো? ওনার আর্মিকে ইয়ে করলো কে? কেন উনি তখন পদত্যাগ করলেন না যে আমি আসছি, আমি ক্ষমতা, আমি রাষ্ট্রপতি থাকবো না? কেন বলেন না? সে দল তো ওনার দল, আমাদের না তো। সুতরাং এইটা ওনাদের বলা অনুচিত। ওনাদের ইলেকশন যে পদ্ধতিগুলো ছিল আপনার মনে আছে, 1,35,00,000 ভোটার, ভুয়া ভোটার তৈরি করলো। একজন হেডমাস্টারকে কত ভোট ভুয়া করতে বলা হলো, ইনস্ট্রাকশন দেওয়া হলো, সে করলো না, তার চাকরি থাকলো না। এগুলো তাদের সময় করা। এবং আপনার এখনো মনে আছে আজিজীয় মার্কা, সাদিকীয় মার্কার নির্বাচন ওনাদের সময় নাম হয়েছিল, আমাদের সময় হয়নি। আজকে যে নির্বাচনগুলো হচ্ছে, ওনাদের এবারে নির্বাচনে প্রায় 25 জনের মতো উপজেলা চেয়ারম্যান জিতছে না? কীভাবে জিতলো? যদি এবং এবারে নির্বাচন প্রত্যেকেই আমাদের যারা নির্বাচনে জিতছে, যারা হারছে আওয়ামী লীগের, তারাও বলছে যে নির্বাচন ভালো হয়েছে, একটা ভোট ফলস ভোট দিতে পারে নাই। আরেকটা জিনিস হলো যে জনগণের আস্থাশীল নেতৃত্ব ছাড়া কেউ আসলে ক্ষমতা আসতে পারে না। আস্থাশীল নেতৃত্ব কে ছিলেন বাংলাদেশে? বঙ্গবন্ধু ছিলেন। এমনভাবে জনগণকে উজ্জীবিত, উদ্বুদ্ধ করলেন। আপনার কথাগুলো তো আপনারও মনে আছে নিশ্চয়ই, যে দিনের পর দিন সারা বাংলাদেশে তিনি ঘুরে বেরিয়েছেন এবং সেখানে জনগণকে 6 দফার পক্ষে, স্বাধীনতার পক্ষে উদ্বুদ্ধ করলেন। কি সাহসী ব্যক্তি! 1969 সালে 5 ডিসেম্বর তারিখ সোহরাওয়ার্দী সাহেবের মৃত্যুবার্ষিকীতে উনি ঘোষণা দিলেন, আজ থেকে পূর্ব বাংলার নাম হবে বাংলাদেশ। কারো পক্ষে সম্ভব ছিল এটা? কারো পক্ষে সম্ভব ছিল না। সুতরাং বঙ্গবন্ধুকে নিয়ে আমরা কখনোই এটা নিয়ে আমার বিতর্ক করবো, যাওয়া উচিত নয়। আর সৃজনশীল চরিত্রের বিষয়ে উনি যেটা বললেন, সৃজনশীলতার চূড়ান্ত বিষয় হলো রাজনীতি। একজন রাজনীতিবিদ, বঙ্গবন্ধু বলেছেন, রাজনীতিবিদের নীতি থাকতে হয় আর সত্য কথা সাহসের সঙ্গে বলতে হয়, যেটা তিনি করেছেন তার জীবনে, যেটা শেখ হাসিনা তার জীবনে করছেন। সাহসের সঙ্গে কথা বলতে হবে। আর যে বিষয়গুলো উনি বলেছেন এগুলো তো অনেক আলোচনার ব্যাপার। যে বিএনপিও ক্ষমতায় ছিল এমন তো না, বিএনপি ক্ষমতায় ছিল না, 16 বছর তারা ক্ষমতা পরিচালনা করছে। 5.5 বছর জেনারেল জিয়াউর রহমান সাহেব, তারপরে যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ছিলেন পরে সাদেক নাকি, সাত্তার সাহেব 6 মাস ছিলেন। আর ওনারা ছিলেন 10 বছর, বেগম খালেদা জিয়া তিনি ছিলেন 10 বছর। তাহলে কি দাঁড়ালো? 16 বছর। 16 বছর ক্ষমতায় থাকতে বাংলাদেশের সন্ত্রাস বন্ধ হয়নি। বাংলাদেশ ওটি বললো যে চাল 10 টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলছেন, সেটি কোথায় গেল? বঙ্গবন্ধুর সময় আমি এই যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তিনি কিন্তু 10 টাকার চালের রেশন কার্ড এর মাধ্যমে কিন্তু শুরু করেছেন। এবং এখন বিষয়টা হলো কি, আগের 10 টাকা আর আজকের 10 টাকা কিন্তু এক মূল্য নয়। এক সময় স্বাধীনতার পরেও 125 টাকা ছিল সোনার ভরি,
না আজকে কত সময় তখনকার 10 টাকা এখন কত টাকা দাঁড়িয়ে তখন এখন তো আমি এটার হিসাব দিতে আচ্ছা আচ্ছা মানে তো এটার ক্যালকুলেশন করে বের করতে হবে। তা আমরা ওইটাই বললাম যে 125 টাকা স্বাধীনতার পরে সোনার ভরি, আর এখন সেখানে 1 লক্ষ টাকা সোনার ভরি। তো এইটা দিয়ে আপনি হিসাব করতে পারেন যে আসলে জিনিসপত্রের দাম কি হতে পারে। আরেকটা ব্যাপার হলো যে বিশেষ করে খাদ্যদ্রব্যের যে দাম বৃদ্ধিটা, এটা তো একটা সিন্ডিকেট বলেন, মধ্যস্বত্বভোগী বলেন, না আমরা নিজেই বুঝতে পারি। আজকে ডিমের দাম 160 টাকা, পরের দিন চাপ যখন সৃষ্টি করলেন 120 টাকা। এগুলো তো বোঝাই যায় কি হচ্ছে না হচ্ছে। এইটাকে নিয়ন্ত্রণ করা, সেটা নিয়ন্ত্রণ কি করবে? এটা না সরকারই করবে। এটা নিয়ন্ত্রণ করার জন্য যে কঠোর ব্যবস্থাটা, এইটা আসলে আমাদের কঠোরভাবে নেওয়া উচিত। এবং এটাকে দেখা যাবে যে যারা এইগুলো করে বেড়াচ্ছেন, একদিন না একদিন তাদের বিচার হবে। এটা যত কথাই বলেন, কোনো অপকর্ম কখনো রক্ষা পায় না। একটা আমাদের পবিত্র কোরআন শরীফ আছে যে আপনার বলছে সূরা ইউনূসের 81 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা সন্ত্রাস ফ্যাসাদ সৃষ্টিকারীদের কর্ম সফল করে না। জি, তাইলে পরে জিনিসটা কি দাঁড়াইলো যে আপনি যে উদ্দেশ্যে নিয়ে যাই করেন, সন্ত্রাস করেন, ফ্যাসাদ, এটা একটা ফ্যাসাদ, যাই করেন একসময় এটা সফল করবে না। যেমন ওনারা সন্ত্রাস করে ক্ষমতা আসতে চেয়েছিলেন, পারে নাই। ধর্মকে ব্যবহার করে সন্ত্রাস করতে চাইছিল, পারছে, পারে নাই। কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে পারছে, পারে নাই। তাহলে জিনিসটা কি দাঁড়ায় যে জনগণের আস্থাশীল নেতৃত্ব যদি না থাকে, জনগণ তার পাশে সম্পৃক্ত হবে না। নিশ্চয়ই শেষ করতে তবে 30 সেকেন্ডে কিছু বলতে চান কিনা শেষ মুহূর্তে? গণতন্ত্র যদি থাকে তাহলে যে মুক্ত জীবন, যে প্রতিযোগিতামূলক ব্যবস্থা, আইনের শাসন, সেখানে অনেক কিছু মীমাংসা হবে। আর যদি গণতন্ত্রের অনুপস্থিতিতে একদলীয় ভাবাপন্ন বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থাকে, যেটা এখন বিদ্যমান, সেখানে আপনার কোনো কিছুই কাজ করবে না। যেমন বাজার এখন আগুন, আমি যতই অতীতে যাই বলে থাকি না, বাজার এখন আগুন। আপনি একটা যোগ্যতম ছেলে চাকরি পাবে না। আর এখন আপনার ব্যক্তিকে প্রাধান্য দিয়ে আপনার গুণগান গেয়ে মুক্তি মিলবে না। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে কারণে মুক্তিযুদ্ধ, যে কারণে সশস্ত্রভাবে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, সেই গণতন্ত্রে আমাদের ফিরতে হবে। এর ছাড়া কোনো বিকল্প পথ আছে বলে আমার কাছে মনে হয় না। নিশ্চয়ই একটা কথা বলি যে চাকরির ব্যাপারটায় উনি জানেন কিনা আমি জানি না, এখন যে চাকরির পদ্ধতিটা করা হয়েছে একটা সম্পূর্ণ ভিন্ন। লিখিত পরীক্ষা হবে, ঢাকায় খাতা দেখা হলো, যারা যারা পাশ করলো তাদের সেখানে ভাইবা হলো, ভাইবার মার্ক দেওয়া হলো, ওইটা ঢাকায় পাঠাবে। ঢাকায় তখন এই রিটেন এবং ভাইবার মার্কটাকে যোগ করে যেটা হবে সেটা হচ্ছে এখন। উনি বোধহয় অধিক কর্মসংস্থানের কথা বলেছেন, চাকরির পদ্ধতি তো নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম দুই দলের দুই প্রধান ব্যক্তিত্বের কাছ থেকে। দুইজনই আমি মনে করি তাদের দলের স্ব অবস্থানে খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। জনাব শাহজাহান খান এমপি, আওয়ামী লীগের ভেটারান লিডার, জনাব শামসুজ্জামান দুদু, তিনিও বিএনপির ভেটারান লিডার। আমরা দুজনের কাছ থেকে শুনলাম। তবে একটা কথা, সেটি হচ্ছে যে আমরা সোশ্যাল কন্ট্রাক্ট যেটি আলোচনা করলেন, সেটি কিন্তু আমার মনে হয় আমাদের মধ্যে বৃদ্ধি করতে হবে। এবং যেটি ঐক্যের কথা বলা হচ্ছে, গণতন্ত্রের কথা বলা হচ্ছে, অধিক গণতন্ত্রের কথা বলা হচ্ছে, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করার কথা বলা হচ্ছে, লুটতরাজের কথা বলা হচ্ছে, সেগুলি কিন্তু আমি মনে করি আমাদের দেশের জন্য, মানুষের জন্য, সকলের জন্য একটা মঙ্গল নিয়ে আসবে। এবং সেই মঙ্গলের প্রত্যাশায় আমরা দুই প্রধান দলের দুই নেতাকে আমাদের একত্রিত কাজ করবার জন্য আহ্বান জানিয়ে আজকের এই ইস্পানি মৃত্যুপর শুভরাত্রি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে একসাথে থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।